গুড ইভিনিং ফ্রম বরানগর আমাদের বাড়ি। আজকে ডেট হচ্ছে 22শে মে। এখন টাইম হচ্ছে মোটামুটি 9টা। এবারে ইয়াকসাম ব্যাপার যেটা হচ্ছে কলকাতা শিলিগুড়ি আবার সেই একটা বোরিং জার্নি। বোরিং অ্যাকচুয়ালি নয়, যারা 3-4 বারের বেশি করে ফেলে তাদের কাছে সত্যি এই ট্রিপটা মানে কলকাতা থেকে শিলিগুড়ি রুটটা কিন্তু বোরিং জার্নি। করতে তো হবেই, নাহলে তো যাওয়া যাবে না। ওটাই একটা মিড পয়েন্ট আছে। কলকাতা শিলিগুড়িটা একটা মানে কি বলে জাংশন পয়েন্ট হিসাব মতন, ওটা ছাড়া কোথাও পসিবল নয়। তো আমি আর বাবি এবারে রয়েছি, আমরা দুজন মিলেই আবার বেরিয়ে পড়ছি। লাস্ট বেরিয়েছিলাম কিন্তু একদম লং রাইডে সেই লাস্ট ইয়ার মে মাসে, তারপরে আবার এই ইয়ার মে মাস। আর সব থেকে বড় কথা হচ্ছে আগের বছর আজকের দিনে আমাদের দার্জিলিং রাইডটা শেষ হয়েছিল, আর এই বছর সেই দিনেই আবার কিন্তু একটা নতুন রাইড আমাদের স্টার্ট হচ্ছে। তো বাবি এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড। তুমি বললে যে আমাদের শিলিগুড়ি নাকি বোরিং, কিন্তু শিলিগুড়ি যাওয়ার এক্সাইটমেন্টটা আমার অনেক বেশি, কারণ শিলিগুড়ি গিয়ে বিধান মার্কেটটা ঘোরা হচ্ছে আমার সব থেকে পছন্দের জিনিস। তো সেটার জন্য আমি খুব এক্সাইটেড। 3টে ব্যাগ ভর্তি, তারপরেও আবার যে কি কিনবে আমি নিজেও জানি না। বাই দ্য ওয়ে, কেনার থেকে বড় কথা হচ্ছে শিলিগুড়ির বিধান মার্কেটে ঘোরাটা। হ্যাঁ সেটা অবশ্য ঠিক কথা, ঘুরতেই যাচ্ছি আমরা। তো এইটা কিন্তু আমাদের স্টিকার জোন, যেমন প্রথমে নর্থ সিকিম, তারপরে পুরী, তারপরে নেপাল, এখানে আবার ইস্ট সিকিম ছিল, তারপরে কার্শিয়ং ছিল, দার্জিলিং ছিল, দীঘা ছিল, এই যে দীঘাও রয়েছে। মোটামুটি অনেক কিছুই রয়েছে, আরও অনেক কিছু অ্যাড হবে ভবিষ্যতে, কারণ রাইড তো চলবেই, সেখানে অ্যাড হবেই। তো চলো আর বেশি দেরি করবো না, অলরেডি 9টা বাজতে যাচ্ছে। সারা রাতের একটা হ্যাট্রিক জার্নি হতে চলেছে। তো দুপুরবেলা বেশ ভালোটা একদম ঘুমিয়ে টুমিয়ে নিয়েছি, নিয়ে পুরো ফ্রেশ হয়ে এবার কিন্তু আমরা বেরোচ্ছি। চলো আসলাম। হ্যাঁ সবাই বস। তো এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মোড়ে। দক্ষিণেশ্বর মোড় থেকে আমরা ধরে নেবো বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে, তারপরে ওখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েটা কানেক্ট করব। আজকে কিন্তু আমরা যাব কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে বড়জাগুলি হয়ে NH-34 কিন্তু কানেক্ট করব, করে সোজা কৃষ্ণনগর হয়ে বহরমপুর হয়ে মোরগ্রাম, ফারাক্কা, মালদা, ইসলামপুর, ডালখোলা হয়ে কিন্তু আমরা শিলিগুড়ি পৌঁছাবো, যেটা অ্যাজ ইট ইজ রাস্তা। কিন্তু এখন বেনিফিট অনেক কিছু হয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে বড়জাগুলির যে কাঁপামোড় থেকে বড়জাগুলি অবধি যে ফ্লাইওভার, সেটাও এখন ওপেন হয়ে গেছে। তো টোটাল রাস্তার পুরো আপডেট কিন্তু আজকে আমার ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি ইদানিং প্ল্যান করো শিলিগুড়ির দিকে আসার, তাহলে তোমাদের অনেকটা ব্রিফ হয়ে যাবে। এই মাঠকল মোড়টা কিন্তু ক্রস করলেই তোমরা এই কল্যাণী এক্সপ্রেসওয়ের কানেক্টারটা পেয়ে যাবে। এটা একবার ধরে নিলে একদম সোজা স্ট্রেট কৃষ্ণনগর, একদম বড়জাগুলি হয়ে এই সোজা চলে গেল এয়ারপোর্টের দিকে। আমরা নিয়ে নিলাম এই বাঁদিক, একদম 3-6 লেনের হাইওয়ে। হা হা হা, কতদিনের ইচ্ছা আজকে পূরণ হলো যে এই মুখ থেকে একেবারে লং রাইড স্টার্ট করব পুরো। এখন বাজে 9:44, মোটামুটি 11টা বেজে যাবে আমাদের কৃষ্ণনগর ঢুকতে। আমরা একটুখানি আস্তে আস্তেই যাবো এবারটা, কারণ আগেরবারে রাত্রির 1টায় বেরিয়ে মোটামুটি সকাল 11টার মধ্যে আমরা শিলিগুড়ি ঢুকে গেছিলাম। এবারটা আস্তে আস্তে যাবো, কারণটা হচ্ছে ঘুরতে আবার 1.5 মাস আগেই বাবির পা ভেঙে যায়। যখন আমরা পুরী থেকে আসছি, মানে তোমরা যারা আমাদের ভিডিও দেখো, আমরা যেদিন পুরী থেকে ফিরেছি, পুরী সেই দিনে ফেরার পরের দিনেই বাবির বাড়ি থেকে বেরোতে গিয়ে পা হোঁচটকে পায়ের গোড়ালির ওখানটা ভেঙে যায়। তো সেটা তারপরে রিকভারি হতে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একটা নতুন রাইডে। তো সেই জন্যই একটুখানি ধীরে সুস্থে যাব, ওকে পাটাকে একটুখানি ধ্যানে রাখতেই যাব। তো রাত্রিবেলা আশা করি ঠান্ডা ঠান্ডাই থাকবে, কারণ দিনের বেলা যা টেম্পারেচার উঠছে মাথা খারাপ করার মতন একদম। যদিও আমাদের বাইকের কোনো টোল দিতে লাগে না, তাও রাইডিংয়ের সময় না টোলগুলো কাউন্ট করতে বেশ ভালো লাগে। তো এইটা হচ্ছে আজকের দিনের আমাদের প্রথম টোল, এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে কৃষ্ণনগর টোল। লাস্ট টাইম আমরা সিকিমের ওয়েস্ট আর ইস্ট ঘুরেছিলাম। ওয়েস্টের একটা পার্ট মানে শুধু পেলিং সার্কিটটা করেছিলাম, তারপরে ইস্ট সিকিমের দিকে বেরিয়ে গেছিলাম, মানে নাথুলা পাসের দিকে হয়ে আমরা নাতাং ভ্যালি ঘুরে তারপর রিটার্ন করেছিলাম। আর এবারে আমরা সাউথ সিকিম প্লাস ওয়েস্ট সিকিম এই দুটো সাইড ঘুরবো। সাউথ সিকিমের আমরা নামছি রাবাংলা করে, তারপরে আমরা সেখান থেকে চলে যাব কিন্তু সিকিমের প্রথম রাজধানী ইয়াকসামের উদ্দেশ্যে। দেখতে থাকো, মোটো ব্লগিংয়ের সাথে জুড়ে থাকো, তোমাদেরকে খুব সুন্দর একটা ব্লগ উপহার দিতে চলেছি, বা খুব ধামাকাদার একটা ব্লগ হতে চলেছে। যারা মোটো ব্লগিং পছন্দ করো তাদের তো ভালো লাগবেই, যারা পছন্দ করো না তোমরা দেখতে থাকো, অ্যাসিওর করছি তোমাদেরও ভালো লাগবে। ওই যে ওপরে দেখো বোর্ড লাগানো রয়েছে বড়জাগুলি বাঁদিকে।
এই বাঁদিকে ফ্লাইওভারটা নিলে একদম সোজা এরকম গিয়ে ঘুরে ওদিকে বেরিয়ে যাবে। আর নিচে দিয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে চলে গেল কল্যাণীর দিকে। যেটা দেখলাম এই রাস্তাটায় কিন্তু 80-র ওপরে গাড়ি তুলবে না, ঠিক আছে? এখানে কিন্তু স্পিড ক্যামেরা রয়েছে। দারুণ লাগছে কিন্তু রাস্তাটা, পুরো বোঝা যাচ্ছে একদম যতদূর রাস্তা রয়েছে না, পুরো লাইটগুলো গেছে একদম গিয়ে NH-34 কানেক্ট হচ্ছে। তো কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে বড়জাগুলির ফ্লাইওভারটা নেওয়ার পরে খুব অল্প টাইমের মধ্যেই কিন্তু আমরা বড়জাগুলি চলে আসলাম। জানি না গোপ্রো ক্যাপচার করছে কিনা রাত্রিবেলা, এই ওপরেই কিন্তু NH-34 ব্রিজ দেখা যাচ্ছে। তা আমরা কিন্তু এখান থেকে নিয়ে নেবো লেফট টার্ন নিলেই কিন্তু আমরা কানেক্ট করে যাব একদম NH-34। এই কিন্তু আমরা কানেক্ট করে গেলাম NH-34 সাথে, যে রাস্তাটা একদম সোজা এয়ারপোর্ট হয়ে বারাসাত হয়ে আসছে, ঠিক আছে? কিন্তু এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আসলে কী হবে, এইসব গর্ত ভাঙাচোরা রাস্তা আর কিছুই পাবে না, একদম ভালো চকচকে রাস্তার মধ্যে দিয়ে চলে আসবে। গরমটা সেই লেভেলের গরম একদম, বাপরে বাপ, মানে দাঁড়ালেই পুরো জ্যাকেট ফ্যাকেটের ভেতরে একদম ভিজিয়ে দিচ্ছে পুরো, মানে এক ফোঁটা না হাওয়া নেই। গাড়ি চললে ঠিক আছে, কিন্তু দাঁড়িয়ে পড়লে না এক ফোঁটা হাওয়া নেই বাইরে। তা আমরা কিন্তু ক্রস করলাম কৃষ্ণনগর, এই সামনেই আসবে এবার জলঙ্গি ব্রিজ। এই হচ্ছে জলঙ্গি ব্রিজ, আর ওই হচ্ছে জলঙ্গি রেল ব্রিজ, ওর পাশে মনে আর একটা ব্রিজ হচ্ছে। তো চলো সামনে এবার কত একটু দাঁড়াই, এবার একটুখানি খেতে হবে, মোটামুটি 11:30 বেজে গেছে। তো এবার একটুখানি হালকা ফুলকা খাওয়া দাওয়া করে নিতে হবে। তো কৃষ্ণনগর পার করার পরে আমরা ভেবেছিলাম শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে দাঁড়াবো, কিন্তু মানে এত যে ভলভোর ভিড়, এত বাসে গ্যাদারিং যে আমরা দাঁড়ানো মানে ঢোকার পর স্কোপ পাইনি। তারপরে আমরা কী করলাম, ওখান থেকে একটু এগিয়ে এসে ধুবুলিয়া বলে যে জায়গাটা রয়েছে কৃষ্ণনগর পার করার পরে, সেখানে আমরা এই রেস্টুরেন্টটা পেয়েছি ফাঁকা একটা। এইখানে এখন বসে করবো ডিনার। আমি নিচ্ছি তড়কা আর রুটি, আর বাবি নিচ্ছে ভাজা আর রুটি, তার সাথে একটা কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আর জল নিয়েছি, কারণ যা গরম ভাই, জলটা বিশেষ করে খেতেই হবে। আর তার থেকে বড় কথা হচ্ছে এই জলটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের যে ডিহাইড্রেশন থেকে বাঁচানোর জন্য যে প্রোডাক্টটা মমিতার রয়েছে, তো সেই প্রোডাক্টটা এর মধ্যে না মেশালে না হবে না, ওইটা ছাড়া জলটা অসম্পূর্ণ, জলের পুষ্টিগুণটা অসম্পূর্ণ ওইটা ছাড়া। তো খাবারটা আসুক, খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো। একদম রকেটের স্পিডে এসে আমাদের খাবার দিয়ে চলে গেল। এখানে রয়েছে হাত রুটি, তড়কা রয়েছে, পেঁয়াজ রয়েছে, লঙ্কা রয়েছে, বাবির এখানে দিয়েছে 1 বাটি ডিম আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা আর রুটি। আমি একবার দেখে নিই টেস্ট করে, খারাপ হবে না। এইসব রোড সাইড হোটেলগুলো না খাবার দাবার ভালো, তো বড্ড গরম। ভালো, খারাপ না, সুন্দর ব্যালেন্স। তো টাইম হচ্ছে এখন 12:27, আমরা বেরোলাম ধুবুলিয়া থেকে। এবার একদম আর কোথাও দাঁড়াবো না, সোজা পাপ্পু ধাবায় দাঁড়াবো। পাপ্পু ধাবা এখান থেকে আমি ডিস্টেন্সে দেখলাম 87 কিলোমিটার। এটা হচ্ছে আজকের দিনে আমাদের 4 নম্বর টোল, মাঝখানে 2খানা টোল আমি কাউন্ট করিনি। তো এটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে লিমিটেড, এরপরে আবার বহরমপুর, তারপরে আবার ফারাক্কা, এরকম পরপর সব টোল পেতেই থাকবো। টোটাল 7খানা না 8খানা টোল আছে। এই পলাশির এখানে ফ্লাইওভারের কাজ চলছে, সেই জন্য রাস্তা পুরো অফরোড, মানে দিনের বেলা বলে কিন্তু বেশ ভালোই জাম টাম হয়ে যাবে, কিন্তু আমরা রাত্রির বলে কিছু মালুম পেলাম না। তো মহা মুশকিল, এরকম কিন্তু জাম দুবার পেলাম আমরা। দিনের বেলায় এরকম জাম হলে তো পুরো অবস্থা খারাপ হয়ে যাবে তো এই কাঠফাটা রোদ্রের মধ্যে। আরে বেলডাঙ্গাতেও দেখো আবার জামটা দাঁড়িয়ে রয়েছে পুরো একদম, রে বাপ রে বাপ, তো বিরাট জ্যাম একদম। আচ্ছা কোন দিক দিয়ে যাবো গো?
কোন একটা রাস্তায় তো ঢুকিয়ে দিল, এখন দেখা যাক কি বৃত্তান্ত। না চিনতে পারলে এখানে আবার রিটার্ন চলে আসবো। চলো। তো বেলডাঙ্গাতে এখন এরকম অবস্থা, ফ্লাইওভারের কাজ চলছে, যার জন্য ওই দিক থেকে কিছুটা গাড়ি ছাড়ছে, এদিক থেকে গাড়ি পুরো বন্ধ, তারপর আবার এদিক থেকে ছাড়বে, এদিক থেকে আবার বন্ধ। রেল লাইনটা কতটা এখান থেকে, রেল লাইন ক্রসিংটা, রেল ক্রসিংটা 1 কিলোমিটার। এই ক্রস করছি আমরা বেলডাঙ্গা লেভেল ক্রসিং। পুরো জামটা দেখো, সেই বেলডাঙ্গা স্টার্টিং থেকে জাম, আর জাম শেষ হওয়ার কোনো সিন নেই। দেখো আমরা চলে এলাম কিন্তু বহরমপুর বাইপাসে। এইটা চলে গেল বহরমপুর টাউন, এই যে বাঁদিকেরটা, আর আমরা এই উঠে গেলাম বহরমপুর বাইপাসে। কিন্তু এবারে যে বাইপাসটা শুনেছি যে অনেক জায়গা নাকি এরকম ছোটো ছোটো গর্ত ভর্তি হয়ে গেছে, তো স্টার্টিংয়েই তাই দেখছি। তবে এই বাইপাসটা হতে কিন্তু কলকাতা শিলিগুড়ি রুটের টাইমিং অনেকটা কমিয়ে দিয়েছে, অনেকটা কমিয়ে দিয়েছে। কারণ আগে ওই সারগাছি থেকে সেই গঙ্গার ধার দিয়ে গিয়ে তারপরে বহরমপুর টাউনের ভেতর দিয়ে গিয়ে তারপরে ওই রামেন্দ্র ত্রিবেদী সেতুতে উঠতে হতো, আর এখন ডাইরেক্ট এই বাইপাসের দিয়ে উঠতে গেলে ওই বহরমপুর টাউনটাকে পুরোপুরি বাইপাস করে দিচ্ছে একদম, আর ঢুকতে হচ্ছে না। আর এই বাইপাসটাই একদম সোজা চলে যাবে মোরগ্রামের দিকে। এই যে এটা চলে এলাম একদম নদীর ওপরে, আর রামেন্দ্র ত্রিবেদী সেতু মানে যেটা সারগাছি দিয়ে হয়ে যাওয়া যেত, সেইটা হচ্ছে ওই দিকে আরও মানে আরও ওই দিকে গিয়ে ঘুরে। 3:33 আমরা কিন্তু চলে আসলাম মোরগ্রাম মোড়ে। এইটা হচ্ছে মোরগ্রামের মোড়। মোরগ্রাম ক্রস করা মানে হচ্ছে কলকাতা শিলিগুড়ি রুটের অর্ধেকটা ক্রস করে ফেলা। তো এইটা হলো আমাদের আজকের 5 নম্বর টোল। এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল। 3:56, ঠিক আছে। এবার কথা হচ্ছে আমরা এই যে একটা পেট্রোল পাম্প, বাইক এখানে দাঁড় করানো, আমি এরকমভাবে বসে রয়েছি, আর বাবি এরকমভাবে শুয়ে রয়েছে। কারণ জানি না কেন এবারে আমাদের বড্ড ঘুম পাচ্ছে, তো সেই জন্যেই আমরা বসে গেলাম যে একটুখানি ঘুমিয়ে নিই। আমরা অনেক দূর চলে এসেছি, আমরা মোরগ্রাম ছাড়িয়ে চলে এসেছি। এখান থেকে ফারাক্কা 30 কিলোমিটার। তো আজান দিচ্ছে, এখন ভোরবেলার আজান দিচ্ছে, শুনতে পাচ্ছি পরিষ্কার। ঘুম পেলে কখনোই রিস্ক নেওয়া উচিত নয়, যা একটুখানি গিয়ে দাঁড়াবো আর একটুখানি গিয়ে দাঁড়াবো, আগে থেকে দাঁড়িয়ে রেস্ট নিয়ে নেওয়াটাই বেটার। সেই জন্যই আমরা একটু দেরি করিনি, আমরা আগে থেকে এখানে রেস্ট নিয়ে নিয়েছি, ও একটু ঘুমিয়ে নিই। কারণ আমিও খানিকক্ষণ আগে একটা জায়গায় দাঁড়িয়ে একটুখানি ঘুমিয়েছিলাম, 15-20 মিনিট মতন ঘুমিয়ে নিয়েছি। তো এখান থেকে শিলিগুড়ি আর ওই মোটামুটি 320 কিলোমিটার মতন রাস্তা। তো আলোটা ফুটুক, আলোটা ফুটলেই তারপরে আবার ফারাক্কার দিকে এগোবো আমরা। যেহেতু সোলো ট্রাভেল করছি, তো সেই জন্য কিছু কিছু জিনিস না একটু মেনটেন করতে হয়। তো অসুবিধা নেই, সব ঠিকঠাক আছে। এবারে শিলিগুড়ির জার্নি করতে গেলে না তোমরা রাস্তায় কিন্তু অনেক ডাইভারশন পাবে, অনেক ডাইভারশন পাবে, এবং ছোটোখাটো ডাইভারশন না, সব বড় বড় ডাইভারশন একদম। 1-1.5 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটারও চলে যাচ্ছে কখনো কখনো। কিছুক্ষণের মধ্যেই আমরা ফারাক্কায় উঠতে চলেছি, তখন আরেকটুখানি আলো হয়ে যাবে। তবে এটা সত্যি কথা, শীতকালের এই রাস্তার জার্নি আর এই গরমকালের এই রাস্তার জার্নি দুটো কিন্তু আকাশ আর পাতালের তফাৎ। শীতকালে পুরো ঘন কুয়াশা ভর্তি থাকে এই রাস্তায়, গরমকালে কিন্তু সেটা নেই। আর এখন ভোরবেলার টাইমটা না একটু ঠান্ডা ওয়েদার। তবে ভাই প্রচুর কষ্ট, বাইক রাইডে প্রচুর কষ্ট হয়। যারা মনে করে না যে বাইক রাইড করতে যাচ্ছে, জ্যাকেট পরে ফাঁট মেরে যাচ্ছে, লোককে দেখাতে দেখাতে যাচ্ছে, ভাই তোমরা জানো না যে কতটা কষ্ট হয় বাইক রাইডের সময়। সারা রাত্রির এরকম জার্নি, অনেকে বলবে কে করতে বলেছে, সেটা আলাদা আলাদা মন্তব্য, আলাদা আলাদা ব্যাপার, আলাদা আলাদা বৃত্তান্ত। কিন্তু এই যে এত সারা রাত্রির ঝাঁকুনি, ধকল, হ্যাট্রিক একটা রাইড, যখন শিলিগুড়ি ঢোকার 10 কিলোমিটার আগে থেকে যখন দূরে ওই পাহাড়ের রেঞ্জগুলোকে দেখা যায় না, তখন এইসব মোমের মতন উবে যায় এইসব ধকলগুলো। তখন এটা হচ্ছে আজকের দিনে আমাদের 5 নম্বর টোল। এটা হচ্ছে ফারাক্কা টোল।
বহরমপুরে যে টোলটা শুরু হয়েছিল সেটাই ফারাক্কাতে এসে শেষ হলো। আবার ফারাক্কা ব্যারেজটা না ক্রস করেই আবার একটা টোল পাবো, যেটা ওখান থেকে শুরু হয়ে আবার রায়গঞ্জ অবধি যাবে। এভাবে মনে আছে আগেবারে এই টোলটার মধ্যে যখন ক্রস করছিলাম, সে ওইখানে ওই জবা গাছ থেকে সব লোকেরা ওই টোটো করে যেতে যেতে ফুল তুলে নিয়ে যাচ্ছিল, ওই 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 জবা গাছ থেকে, ওই জবা গাছটা থেকে এখনো মনে আছে। চলো তাহলে এবার একটুখানি ওপরে ওঠাই যাক। 3, 2, 1 বুম। ধুলিয়ান এখান থেকে আর 23 কিলোমিটার। আর দিগন্তে কিন্তু এখনো পুরো মেঘের মতন কুয়াশা জমে রয়েছে দেখো। আরও সূর্যের আলোটা যত জোর হবে না, তত পারিপার্শ্বিক সৌন্দর্য আরও বেড়ে যাবে। এই সাইজে স্যাডেল ব্যাগ নিতে হবে, এই সাইজে স্যাডেল ব্যাগ নিলে না 1 মাসে জামা কাপড় একবারে ধরে যাবে। রাস্তার ডান দিকে আর বাঁ দিকে, বিশেষ করে ডান দিকে খালি আম গাছ আর আম গাছ, ফারাক্কা ওঠার 5 কিলোমিটার আগে। তবে এই আম গাছটা আরও বেড়ে যাবে যখন ফারাক্কাটা ক্রস করে মালদায় এন্টার করব। আমরা কিন্তু এখনও মুর্শিদাবাদেই রয়েছি, ঠিক আছে? ফারাক্কাটা যে ক্রস করব তারপরে কিন্তু আমরা মুর্শিদাবাদ ছেড়ে মালদা এন্টার করে যাব। তখন তো মানে আমের স্বর্গরাজ্যে পৌঁছে যাবো একদম। এই দেখো আবার একটা ডাইভারশন। কি প্রবলেম রে ভাই, এত ডাইভারশন হলে মানুষ যাবে কি করে? এই গাড়িটা না একটা লেডিস চালাচ্ছে। ও না, সরি, লেডিস না, জেন্টস। আসলে পেছনে চুল দেখে ভেবেছি আমি লেডিস। দেখো খালি ডান দিকে দেখো, পুরো আম গাছ, সব আম গাছ। আর এদিক থেকে ফারাক্কা জ্যাম স্টার্ট। হায় কপাল। লোকনাথ, কালো সোনা, গ্রিন লাইন। অবস্থা দেখো, ওইটা হচ্ছে আপ লেন, শিলিগুড়ির দিকের রাস্তা। ওই রাস্তা পুরো জাম। এখন আমরা ডাউন লেনে দাঁড়িয়ে। ডাউন লেনে একটা লেন এইদিকে, মানে শিলিগুড়ির দিকে মুখ, ওইদিকে একটা লেন শিলিগুড়ির দিকে মুখ, মাঝখানে একটা লেন দিয়ে ওদিক থেকে মানে ফারাক্কার উপর দিয়ে গাড়ি আসছে। হ্যাঁ, ওই যে ওই মাঝখানের ওই কাকাকে দেখে না আমি একটু কনফিডেন্ট পাচ্ছি যে কাকা যদি ওই অত মালপত্র নিয়ে যদি বেরিয়ে যেতে পারে না, তাহলে আমিও পারবো এই দুটো স্যাডেল ব্যাগ নিয়ে বেরোতে। ভোর 5:52 ফারাক্কার আগে 1.5 কিলোমিটারের লম্বা জ্যাম। কখন ফারাক্কা পৌঁছাবো কে জানে, আমি নিজেও বুঝতে পারছি না কিছু। বাপ রে বাপ, আমি তো শিলিগুড়ি রাস্তায় এরকম জাম কোনোদিনও দেখিনি ভাই। এই 4-5 বার যা যাতায়াত করছি। হ্যাঁ, আমি অত রেগুলার যাতায়াত করি না, তবে কর্মসূত্রে আমার কর্মস্থান হচ্ছে সিকিম। তা আমাদের সব ছেলেরা তো সিকিমে যাতায়াত করে, তো ওরাই বলছে যে দাদা এখন ভোরবেলা ঢোকার, শিলিগুড়ি ঢোকার এখন ট্রেনে ছাড়া আর পসিবল নয়, কারণ রাস্তায় এখন বিভৎস জাম হচ্ছে। দেখেছো এই এক্সপ্রেস লাইনের বাস দাঁড়িয়ে রয়েছে, সকাল 6:30টার বাস, যেটা শিলিগুড়ি ঢুকে যায়। ভাই কোথায় ফারাক্কা ব্যারেজ আর কোথা দিয়ে জাম? হ্যাঁ, আমি তো কোনো রকমভাবে প্রায় 45 মিনিট ধরে রেংতে রেংতে এই পার দিয়ে চলে এসেছি। এখন দেখো অ্যাকচুয়াল রাস্তা, অরিজিনাল রাস্তায় জাম দেখো। বাপ রে বাপ, কোথায় ফারাক্কা কোথায় জাম। সব রাত্রিবেলা 6টার সময় কলকাতা থেকে যেসব বাসগুলো ছাড়ে না, ভলভোগুলো, সব দাঁড়িয়ে রয়েছে। বলছে আজকে সব 4টের আগে কেউ ঢুকবেই না শিলিগুড়ি। দেখছো দেখো পুরো লম্বা রাস্তা, যতটা দেখা যাচ্ছে ততটাই জাম। শ্যামলি ট্যামলি সব দাঁড়িয়ে রয়েছে দেখো, যাবে কোথা দিয়ে? কালো সোনা, শ্যামলি, সব যারা যারা রাত্রিবেলা রকেটের মতন এসে সব এসে দাঁড়িয়ে রয়েছে এখানে। আমি নিজে জানি না আমি কোথায় যাচ্ছি। মানে ফুল হচপচ হয়ে আছে, যে যেদিক দিয়ে পেরেছে ঢুকিয়ে দিয়েছে।
হ্যাঁ, যে যে দিক দিয়ে পেরেছে ঢুকিয়ে দিয়েছে, দেখ না, যে যে দিক দিয়ে পেরেছে ঢুকিয়ে দিয়েছে। ওই ফুটপাতে তুলে দেবো আমি, ও ফারাক্কা ব্যারেজে। দেখো না কি অবস্থা, শিলিগুড়ি রুটে ফারাক্কাটা এরকম জাম আমি এই প্রথমবার দেখছি ভাই, কিন্তু মজা লাগছে। আমি অন্তত বলতে তো পারবো যে স্প্ল্যানেড থেকে বাসগুলো 6:30টার সময় ছাড়ে, কিন্তু আমি সেই জায়গায় 10টার সময় বেরিয়ে বাসেদের আগে আমি ফারাক্কা ক্রস করেছি। যাবো না, আমি যাবো না। আমি মা সব পারবো, তুই বস থাক খালি। ব্যাগটা করছে নাকি, দেখ ব্যাগটা দেখ। হ্যাঁ এ বাবা, কিরকম ভাবে ফারাক্কা ক্রস করতে হচ্ছে রে ভাই। পারবেন না, উড়িয়ে নিয়ে চলে যাবো আবার, এতটা তো উড়িয়ে গেলাম, আবার কি আছে। ফাইনালি ফারাক্কা ভাই, কি ভয়ঙ্কর জাম, তার মধ্যে আমি এখানে উঠিয়ে তো দিয়েছি, এখন দেখা যাক। ভাবি ফোনে ভিডিও কর, ফোনে ভিডিও কর। কেন ফোনটা ভিডিও কর? এই জল ছাড়াচ্ছে, এই জন্য এত জলের এ আসছে। পুরো জাম, পুরো জাম, পুরো জাম। ফারাক্কাতে এখন জল ছেড়েছে না, পুরো একদম সে স্প্রের মতন উঠছে এখান দিয়ে জল। জামটা দেখো খালি ভাই, সেরা পুরো লম্বা জাম, পুরো লম্বা। এবার জানি না এই জামটা কতটা দূর যাবে। ফারাক্কাতে তো চলে আসলাম। ফারাক্কার ওপর দিয়ে ট্রেন, এটা হাওড়ার ট্রেন, হাওড়াগামী। আর ফারাক্কার পাশে ওই যে ব্রিজটা, ওই ব্রিজটা কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু জানি না এখন ইনঅগুরেশন করেনি কেন বা খোলেনি কেন, এখনো কাজ হয়তো মেবি বাকি আছে কিছু। এই ফারাক্কা ক্রস করে এসে আবার এদিকে জাম, মানে যখন জাম লাগছে তখন বুঝতে পারছি যে যেদিকে পারছে জাম লাগিয়ে দিচ্ছে, ঠিক আছে, যে যেদিকে পারছে ঢুকিয়ে দিচ্ছে, এরকম হচ্ছে ব্যাপার। এই দেখো ওই লাইনে ভর্তি জাম, আবার এই লাইন দিয়ে ঢুকে এইদিকে জাম করছে। এবার মনে হচ্ছে ফাঁকা পেয়েছি, দেখা যাক। ফারাক্কার রায়গঞ্জ টোল প্লাজা, এখানে শুরু হলো রায়গঞ্জের টোল, আবার শেষ হবে রায়গঞ্জে। চলো, ফারাক্কা ব্যারেজ থেকে নেওয়ার পরে 1.5 কিলোমিটার হয়ে গেল, কিন্তু এখনও লম্বা জাম দেখতে পাচ্ছ। এবার জানি না সামনে কালিয়াচকটার কি অবস্থা। কালিয়াচক তো এমনি কুখ্যাত জ্যামের জন্য, এবার এখন এই মুহূর্তে কি অবস্থা সেটা হচ্ছে দেখার। তবে আমার যেটা মনে হচ্ছে কালিয়াচকটা পুরো ফাঁকা হবে এবার, কারণ ফারাক্কাতে জাম থাকলে কালিয়াচক ফাঁকা থাকে, ফারাক্কা ফাঁকা থাকলে কালিয়াচক জাম থাকে। আমরা ঢুকলাম এখন কালিয়াচক। কালিয়াচকে জ্যাম নেই, সত্যি জ্যাম নেই। এই বাবা, আমি বললাম না ওই পুরো জামটা একদম ফারাক্কার ওখানে লক হয়ে গেছে না, ওই জন্য এই জায়গাটা পুরো ফাঁকা। ভালো হয়েছে, অসুবিধা নেই। কালিয়াচক ক্রস করলেই মালদা বাইপাস, ডালখোলা বাইপাস, রায়গঞ্জ বাইপাস সব অপেক্ষা করছে। এইটা কিন্তু আমরা উঠে গেলাম এখন মালদা বাইপাসে, এরপর পড়বে রায়গঞ্জ বাইপাস, তারপর ডালখোলা বাইপাস, তারপরে ইসলামপুর বাইপাস। আর এই বাইপাস রাস্তাগুলো ভাই যা লাগে, বিশেষ করে এই মালদা বাইপাসটা দারুণ লাগে, দারুণ। এই যে মোড়টা না, এই মোড়টাতে কিন্তু মালদা বাইপাসটা শেষ হলো, আর এদিক থেকে বাঁদিকে রাস্তাটা ঢুকে গেল কিন্তু মালদা টাউনের দিকে। এখন আমরা এবার এখান থেকে এগিয়ে যাচ্ছি সোজা রায়গঞ্জের দিকে। রায়গঞ্জ এখান থেকে মোটামুটি ধরে রাখো 65-70 কিলোমিটারের কাছাকাছি। সকাল 9:03 আমরা কিন্তু উঠলাম, মানে উঠছি রায়গঞ্জ বাইপাস। এই যে লাল বাসটা উঠে গেল রায়গঞ্জ বাইপাস, আর সবুজ বাসটা কিন্তু টাউনের ভেতর দিয়ে যাবে, ওই জন্য ও না নিচে দিয়ে চলে গেল। 4-8 লেনের হাইওয়ে, কি রাস্তা, তার মাঝখানে আবার এই ল্যাংড়ামের চকলাওয়াটার মতন হয়ে রয়েছে। এগুলো একটুখানি সাবধানে তোমাদেরকে দেখে শুনে চলতে হবে, ঠিক আছে। রাত্রিবেলা তো চোখেই পড়বে না, গাড়ির উপর দিয়ে চলে যাবে, কিন্তু দিনের বেলা তাও দেখা যাচ্ছে ভালোভাবেই। এই হচ্ছে সব ব্যাপার। আর এই পশ্চিমবঙ্গের রাস্তা থেকে এই ব্যারিকেড কোনোদিনও উঠবে না। শিলিগুড়ি আর 176 কিলোমিটার বাকি, গুগল বলছে 3 ঘন্টা 33 মিনিট টাইম লাগবে। এই খুশিতেই আমরা এখন উঠে পড়েছি পুরো রায়গঞ্জ ব্রিজের যে রেল ক্রসিং রয়েছে তার ওপরে একদম। সেই দেখো, লা 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 লা। ও ফাই
এইটা নিয়ে সেকেন্ড টাইম এই ব্রিজে আমি এই ব্রিজে আমি সেকেন্ড টাইম এটা নিয়ে। আমার এখনো পর্যন্ত কেমন একটা নস্টালজিয়া কাজ করছে। এই পানিশালা না কি টোল বেস এটা, ঠিক আছে, মেবি এটা পানিশালা টোল ইফ আই এম নট রং। তো এই টোলটা যখন 2022-এ প্রথম নর্থ সিকিম যখন রাইড করি তখন আমরা ক্রস করেছিলাম বিকালবেলা 4:30-এর পরে। আমরা এইরকম জায়গা দিয়ে সানসেট দেখছিলাম আমরা। আর আজকে সেই জায়গায় 9:15 সকাল 9:15 পার করছি আমরা। কিন্তু এটা আসলাম না বোতলবাড়িতে। হ্যাঁ, এটা হচ্ছে বোতলবাড়ি জাংশন। এই যে এই রাস্তাটা, যেটা আমি সব ভিডিওতেই বলি, এই রাস্তাটা অ্যাকচুয়ালি হচ্ছে বেঙ্গল টু বেঙ্গল নামে পরিচিত। এবার যারা বুঝতে পারো না যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আবার বেঙ্গল টু বেঙ্গল মানে কি, তাদেরকে একটু ক্লিয়ার করে দিই। আমরা এই যে রাস্তাটা স্ট্রেট যাচ্ছি, এই রাস্তাটা ডালখোলা হয়ে কিষানগঞ্জ হয়ে তারপর আবার ইসলামপুর হয়ে শিলিগুড়ি ঢুকছে। তো কিষানগঞ্জ যে জায়গাটা আমরা যাব সেই পার্টটা হচ্ছে বিহারে, মানে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিহারে এন্টার করব, আবার বিহার থেকে ওয়েস্ট বেঙ্গল এন্টার করব। আর এই ভেতরে মানে এই বোতলবাড়ি রাস্তাটা দিয়ে গেলে এই যে বিহারের যে পার্টটা আমরা এন্টার করছিলাম এই রাস্তাটা দিয়ে করব, সেইটা পুরো পার করে গিয়ে ওঠে। ওই জন্য এটাকে বেঙ্গল টু বেঙ্গলই বলে বোতলবাড়ি রাস্তাটা। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে, আমি যেটা শুনেছি যে রাস্তাটা নাকি খুব খারাপ এবং সেই রাস্তাটা বড্ড ন্যারো রাস্তা, এটা আমি একদম শিওর, কারণ আমি নিজে গেছি, ঠিক আছে। এবার সেটা বাইকে যাইনি, সেটা গিয়েছিলাম আমরা 4 চাকাতে, 4 হুইলারে গেছিলাম যখন, তখন দেখেছি যে রাস্তাটা সত্যি খুব সরু এবং মানে কখন রাস্তা থেকে ভুট্টা খেতে গাড়ি নেমে যাচ্ছে বোঝা যাচ্ছে না, এরকম ব্যাপার। কিন্তু সন্ধ্যেবেলার পর যে ছিনতাই ফিনতাই হয় বা এরকম, ওটা আমি ঠিক বলতে পারছি না, কারণ ওটা আমি নিজে কখনো দেখিও নি, নিজে শুনিও নি, ঠিক আছে। কিন্তু সবাই বলে, আমি দেখেছি, আমি বললাম এটা। তো আমার মতে আমি বলবো যদি টাইম থাকে মেন রাস্তা দিয়েই যাও, ঠিক আছে। ওই বেঙ্গল টু বেঙ্গল, হ্যাঁ 30 কিলোমিটার এই রাস্তাটা ঘোরা পড়ে, এটা ঠিক। যে কিষানগঞ্জ দিয়ে গেলে ডালখোলার বাইপাস দিয়ে গেলে এই রাস্তাটা 30 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হয়, সেটা 30 কিলোমিটার সেভ হয়। তারপরেও আমি বলবো তোমরা এই লং রুটটা দিয়েই যাও, কারণ এটা হাইওয়ে অথরিটির আন্ডারে রয়েছে। তো তোমাদের যদি কোনো প্রবলেম হয় না, তোমরা সেখানে কিন্তু ডাইরেক্ট হেল্প পেয়ে যাবে। ওইটা কিন্তু ভেতরের রাস্তা, ওখানে কিন্তু কাউকে তুমি চাইলে খুঁজে পাবে না। এটা হচ্ছে ডালখোলা মোড় বা পূর্ণিয়া মোড়ও বলে এটাকে। অ্যাকচুয়ালি পূর্ণিয়া হচ্ছে বাঁদিকে, আমরা এই রাইট সাইড নিয়ে নেবো এইদিকে। আচ্ছা, আমরা এই যে ডালখোলা মোড় থেকে ডান দিক মারলাম, আমরা কিন্তু NH 34-কে বিদায় জানিয়ে এখন এন্টার করে গেছি NH 27-এ। এবার এই রাস্তাটাই যাবে একদম আপ টু শিলিগুড়ি অবধি। সিকিমের দিকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, সেটা নিয়েও একটুখানি টেনশনের মধ্যেই রয়েছি আর কি। তো অসুবিধা কিছু নেই, রেনকোট ক্যারি করেছি। মে মাসটা, মে জুন জুলাই আগস্ট অবধি পাহাড়ের দিকে না মনসুনই থাকে। দার্জিলিংয়ের সাইডে তো ডেফিনেটলি বৃষ্টি হবেই হবে একদম, ঠিক আছে। তাও সিকিমের দিকে কি হয়, মেঘের লেভেলের ওপরের জায়গাগুলোতে না তাও বৃষ্টি কম হয়, কিন্তু দার্জিলিংয়ে তো ডেফিনেটলি বৃষ্টি হবে বাবা। লাস্ট ইয়ার আমরা দার্জিলিংয়ে খালি বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। আমরা বৃষ্টির জন্য একদিন সাইট সিনই করতে পারিনি, লাস্টে আমাদের 4 হুইলার বুক করে করতে হয়েছে। এই দেখো আমরা কিন্তু এটা ঢুকে গেলাম বিহারের এরিয়ায়। এবার বাঁদিকে আসবে ওই কিষানগঞ্জ স্টেশন আসবে বাঁদিকে। এই দেখো আমার বাঁদিকে হচ্ছে কিষানগঞ্জ স্টেশন। বাপরে বাপ, কি হন এই যে কিষানগঞ্জ। আর এখান থেকে শিলিগুড়ি 117 কিলোমিটার। এবার চলো একদম ওই চা বাগানের ড্রোন ভিউ দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো তো শুরু করি। হ্যাঁ, চা বাগানের ড্রোন ভিউ দেখো কটা। তো এই চা বাগানের ড্রোন ভিউটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো এবার সোজা একদম হোটেলে গিয়ে কথা হচ্ছে, চলো। এটা হলো আমাদের আজকের দিনের শেষ টোল, এটা হচ্ছে পশ্চিম মাদাদি টোল প্লাজা। ওয়েলকাম টু শিলিগুড়ি। আমরা শিলিগুড়ি পৌঁছে গেলাম। এখন টাইম হচ্ছে মোটামুটি ওই 1:30। তো
তো আমরা হোটেলে ঢুকে গেছি অনেকক্ষণ, কিন্তু এসে আমাদের শরীরে এতটুকুনি আর এনার্জি ছিল না যে আর কিছু দেখাই। তো স্নান টান করার পরে একটুখানি রেস্ট নিলাম, রেস্ট নিয়ে তারপরে গেলাম নিচে খাবার কিনতে। ঠিক আছে, এবার এখানে খাবারের আইটেম অনেক কিছু রয়েছে, তো আমি কোনো ঝামেলা জাটির মধ্যে যাইনি, জাস্ট দুজনের জন্য 2 কড়া চিকেন বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি। এখন লাঞ্চ সেটা দিয়েই করবো, করে টানা ঘুম। তো শিলিগুড়িতে আমরা কোন হোটেল নিয়েছি এবং সেই হোটেলের কী রুম কন্ডিশন এবং তার ভাড়া কত সব কিছুই তোমাদেরকে একটু পরেও জানাচ্ছি। তার আগে লাঞ্চটা করে নিই, খুব জোর খিদে পেয়েছে। লাঞ্চে রয়েছে চিকেন বিরিয়ানি।